নমস্কার, আমি লেখক মানিক ফকির বলছি। আজ বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হলো। কাঁথির শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। যেহেতু তিনি মুখ্যমন্ত্রী এখন, তাহলে তিনি এখন সকলের, তাই তার কাছে কোনো রাজনৈতিক আলাদা করে দল থাকার কথা নয়। তিনি সকল মানুষের, ধনী দরিদ্র নির্বিশেষে, তিনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি চাই বাংলায় যে মুসলমানদের উপর যে ভয়াবহ অত্যাচার নেমে এসেছে, বিষয়টা খুব তাড়াতাড়ি দেখে সেটা যেন ঠিক করে। এর বাইরে আমার যে কথা, সেটা হচ্ছে ব্যক্তি জীবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার যে স্মৃতি, বহু স্মৃতি আমার মনে আছে। যখন পশ্চিম মেদিনীপুরের দুটো লোকও তৃণমূল ছিল না, শুভেন্দু যখন পশ্চিম মেদিনীপুরে ঢুকত গাড়ি নিয়ে, দলবল নিয়ে, তখন আমাকে ফোন করতো। তখন পিসিও ছিল। এই হঠাৎ করে ফোন করে বলছো, দাদা কত দূর ঢুকবো? আমি সেগুলো ব্যবস্থা করতাম, যোগাযোগ করে দিতাম ওখানের মানুষের সঙ্গে। শুধু তাই নয়, দীর্ঘদিন আমি শুভেন্দুর বাড়িতে এমন দিনও গেছে রাত্রে কাটিয়েছি। শুভেন্দু আজ থেকে 10-15 বছর আগে তখন একবার মুখ্যমন্ত্রী হবার বাসনা করেছিল। শুভেন্দু যতটা করেছিল জানি না, দীপক ঘোষ তার থেকে অনেক বেশি করেছিল। সেই সময় তৃণমূলের 60 জন এমএলএ শুভেন্দুর সঙ্গে এই কনস্পিরেসির মধ্যে যুক্ত ছিল, যেটা আমাকে যুক্ত করতে চাইলে আমি দীপকদাকে সরাসরি বলেছিলাম, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, রাজনৈতিক দলের নই, আমি একজন লেখক, আমি একজন শিল্পী। শুধু তাই নয়, বহুদিন অনেক কথা বলা যাবে সোশ্যাল মিডিয়ায়, অনেক কথা বলা যাবে না। সেই জায়গায় শুভেন্দুর সঙ্গে আমার সম্পর্কটা খুব কাছের, আমি ওকে ভালোবাসি। শুভেন্দুকে আমি চাই সেই সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলনে যে শুভেন্দুকে আমরা দেখেছিলাম, শুভেন্দু বিজেপি হয়ে যাওয়ার পর থেকে ওর সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করি নীতি এবং আদর্শের কারণে, যা আমার আমৃত্যু থাকবে। আজ যেমন আমি এতদিন যেমন বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আজও মৃত্যু পর্যন্ত আমি প্রতিবাদ করব। কারণ আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো আদর্শে, আমাদের লড়াই সম্পূর্ণ আদর্শ এবং নীতির বিরুদ্ধে। শুভেন্দু যে মুকুট পড়েছেন, আমি ব্যক্তিগতভাবে শুভেন্দুকে আবার আমার কাছের ছেলে হিসাবে বলছি, যে মুকুট পড়েছেন সেই মুকুটটা কাঁটার মুকুট। তার কারণ সে জানেই না যে সিএএ মানে কি, সে জানেই না এনআরসি মানে কি, সে জানেই না ইউসিসির মধ্য দিয়ে শুধু শরীয়তি আইন নয়, বাংলার আমাদের হিন্দু কোড চিরকালের জন্য উঠে যাবে। আর হিন্দু কোড উঠে যাওয়া মানে মেয়েদের এর চেয়ে সর্বনাশ আর কিছু হতে পারে না। শুভেন্দু অধিকারী জানে না, ইউনিফর্ম সিভিল কোড যেমন জানে না, তেমনই ডিলিমিটেশনও জানে না। বিজেপির কেউই জানে না। বহু বিজেপির নেতার সঙ্গে আমার কথা হয়েছে, সম্পূর্ণ অন্ধকারে রেখে গুজরাটি মারোয়াড়ি ক্যাপিটালের দালালরা, আরএসএস, বিজেপি বাংলা দখল করেছে। শুভেন্দুর মতো, দিলীপ ঘোষ আমি জানি না কীরকম, শুভেন্দুর মতো কিছু মানুষকে টুপি পরিয়ে এই যে কাঁটার মুকুট তিনি পড়লেন, তার ঘুম বন্ধ হয়ে যাবে। কারণ শুভেন্দুর হাত দিয়ে বাংলায় শুরু হবে কোটি কোটি উদ্বাস্তু মানুষকে, দেশান্তরিত ছিন্নমূল মানুষকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া। শুভেন্দুর হাত দিয়েই শুরু হবে 80 ভাগ ওয়াকআপ সম্পত্তি দখল করা। কিন্তু আমি দেখেছি রাত 12টার সময়, 12টা, 12:30তেও দেখেছি শুভেন্দুর কাছে, সেখানে সব সময় যে এমএলএরা তাকে ঘিরে রাখতো বা তার সঙ্গে থাকতো, তার মধ্যে অনেকেই থাকতো মুসলমানদের সঙ্গে শুভেন্দুর একটা আত্মিক সম্পর্ক চিরকালের ছিল। রাজনীতি করতে এসে সে সেটাকে হারিয়েছে। আদৌ কতটা হারিয়েছে জানি না,
কিন্তু মুসলমান ভাইদের সবচেয়ে বিপদের দিনে শুভেন্দু যেন আবার আগের শুভেন্দু হয়ে যায়, নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের শুভেন্দু হয়ে যায়। আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, আমি একটা সিনেমা করেছিলাম, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি বহু জায়গায়, জার্মানিতে পেয়েছি, রাশিয়ায় পেয়েছি, তেহরানে পেয়েছি। সেই ফিল্মটা যে উপন্যাসটা দিয়ে তৈরি করেছিলাম, সেই উপন্যাসটার নায়ক শুভেন্দু অধিকারী। সেই উপন্যাসটার নাম চোখের পানি, আমারই লেখা। সুতরাং সেইখানকার শুভেন্দু আর কয়েকদিন আগের শুভেন্দুর মধ্যে কোনো মিল আপনারা খুঁজে পাবেন না। আমি এর আগের যে শুভেন্দু, ভোটের আগের যে শুভেন্দু দেখেছি, সেইটা শুভেন্দু নয়, আসলে শুভেন্দুর ভূত। আমি শুভেন্দুর ভূত দেখেছি। ফলত নীতি এবং আদর্শের দিক থেকে আমরণ আমাদের লড়াই চলবে। ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে প্রাণ চলে যাবে, তবু আমরা লড়াই করব। আমি বিশ্বনবী হজরত মোহাম্মদকে মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের অন্যতম সেরা মানুষ। তার ভ্রাতৃত্ব, তার মানবতা, তার মনুষ্যত্ব, তার আদর্শে অনুপ্রাণিত মুসলমান ভাইদের বুক দিয়ে আগলে রাখতে হবে। বিজেপির আদর্শ যাই হোক, আরএসএস এর আদর্শ যাই হোক, অন্তত কৌশল করে হলেও শুভেন্দুর কাছে আমার অনুরোধ থাকবে, বাংলার ছিন্নমূল দেশান্তরিত মানুষদের যেন রক্ষা করে, অসহায় মানুষদের আবার যেন ছিন্নমূল না করে। আমি তার কাছে অনুরোধ করব, মুসলমান ভাইরা, যে মুসলমানরা, যে মামুদরা, যে সুফিয়ানরা শুভেন্দুকে মাথায় করে নিয়েছে চিরটা কাল, যে নন্দীগ্রামের সাতেঙ্গাবাড়ি, রানীচক, টাকাপুরা, কমলপুর, চক্রবেড়িয়ার মুসলমান ভাইরা শুভেন্দুকে প্রাণের চেয়েও ভালোবেসেছে, সেই শুভেন্দু আজ যখন মুখ্যমন্ত্রী, তখন কিন্তু সে সকলের মুখ্যমন্ত্রী। তখন সে বাংলার দায়িত্বে থাকা, বাংলার গার্জেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আমাদের ছাতার মতো রক্ষা করেছিল, যে পার্টিই করুক, মমতা ব্যানার্জি কিন্তু আমাদের ছাতার মতো রক্ষা করেছিল। ঠিক শুভেন্দু অধিকারী, আমি আশা করব আমার একজন কাছের ছেলে হিসাবে, যদিও এখন সে আমাকে স্বীকার করবে কি করবে না আমার দেখার দরকার নেই, কিন্তু ব্যক্তি শুভেন্দু অধিকারী, তাদের যে অন্যায়, তার বিরুদ্ধে আমাদের জেহাদ, আমাদের প্রতিবাদ চলবেই। শুভেন্দুকে আমি দুবার জুতো মারবো বলেছিলাম, আমাকে মাঝে মধ্যে এখন হুমকি দিচ্ছে অনেকে, তো কেন জুতো মারবেন, মারুন দেখি আপনাকে মারো, ইত্যাদি ইত্যাদি। তো আমি বললাম সব লিস্ট করে করে আমি লালবাজারে পাঠিয়ে দিচ্ছি। প্রথম জুতো মারবো বলেছিলাম 2 বছর আগে। শুভেন্দু মিথ্যা করে সিএ নিয়ে একটা কথা বলেছিল, কারণ শুভেন্দু যখন কথা বলে তখন হাজার খানেক মিডিয়া ধরে, মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া মিলে। আর আমি যখন চরম সত্যি কথাটা বলি, তখন একটা মিডিয়াও ধরতে চায় না। তাই আমাকে ক্যারিকেচার করে, আমাকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার জন্য, আমার দিকে টেনে নেওয়ার জন্য কিছু কৌশল নিতে হয়। তখন আমি বলেছিলাম শুভেন্দুকে আমি জুতো পেটা করব। আমার 1.5 কোটির বেশি মানুষ সেই ভিডিও দেখেছিল এবং শুভেন্দুর বক্তব্য, মিথ্যা বক্তব্য থেকে দৃষ্টি ঘুরে আমাদের দিকে এসেছিল। কয়েকদিন আগে শুভেন্দু একটি স্টেটমেন্ট দেয়, প্রেস কনফারেন্স করে, এটা 3 দিন প্রেসকে বলে। তাতে বলে আমি মানিক ফকির এবং দীপক ব্যাপারী, আমরা প্রথমে মানিক ফকির বলে, পরেরটা এবার দীপক ব্যাপারী যোগ করে, আমি নাকি মুর্শিদাবাদে গিয়ে দাঙ্গা লাগিয়েছি। এই যে হিন্দু মুসলমানের দাঙ্গা হলো, সেখানে আমার লোক ছিল 50,000, আমি 50,000 লোক নিয়ে দাঙ্গা করেছি। বাস্তবে 2টো লোকও আমার আছে বলে জানি না। আমি একা বরং সারা বাংলা ঘুরে বেড়াই, আজও ঘুরে বেড়াই, ভবিষ্যতেও ঘুরে বেড়াবো। আর আমার দামাল বাংলা আমাদের সংগঠন, ছোট্ট সংগঠন, গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, গ্রামবাসীরা ভালোবাসে, তাই আমার কোনোদিন বিপদ হয়নি। কিন্তু শুভেন্দু একা কখনো ঘুরতে পারে না, তার 50-60টা বডিগার্ড আগে ছিল। ফলত শুভেন্দু যখন মিথ্যা করে কথাটা বলেছিল কয়েকদিন আগে, যে আমার বিরুদ্ধে এনআইএ হয়েছে, আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে, আমি নাকি দাঙ্গা লাগিয়েছে, আসলে আমরা দাঙ্গা করার জন্য না, আমরা দাঙ্গা নেভানোর জন্য। বিশেষত সেই যে সময় শুভেন্দু বলেছিল
সেই সময় আমি মুর্শিদাবাদ যাইনি। আমি যখন কোনো জায়গায় বক্তব্য রাখতে যাই, আমাকে নিয়ে যায় 2000, 3000, 8000, 10,000, 50, 40,000 লোক আমি দেখেছি যারা আমাকে প্রধান হিসাবে নিয়ে যায়, আমি মূল বক্তা থাকি। কিন্তু গত বছর সম্ভবত নভেম্বরের 8 তারিখে আমি যখন জঙ্গিপুরে বক্তব্য রাখি, জঙ্গিপুরের আমাদের বক্তব্যের জায়গা থেকে প্রায় 7-8 মাইল দূরে কিছু মানুষের সঙ্গে পুলিশের ঝামেলা হয়, আগুন লাগানো হয়, গাড়িতে আগুন লাগায় কেউ সেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তারপর আমি চলে আসি। তার কিছুদিন পরে, অন্তত 8-10 দিন পর, আবার যখন মুর্শিদাবাদে দাঙ্গা লাগে, তখন শুভেন্দু অধিকারী বলেন যে এটা মানিক ফকির করেছে 50,000 লোক নিয়ে। আসলে যখন শুভেন্দু অধিকারী এই কথাটা বলে, তখন আমি বলি এই নতুন একটা আমি চপ্পল কিনেছি প্লাস্টিকের, ওর গালে মারব। এবং আমাকে আজকে পর্যন্ত কোনো পুলিশ ফোন করেনি, কোনো এনআইএ আসেনি। আসলে টোটালটাই মিথ্যা কথা। কেন মিথ্যা কথা বলেছিল শুভেন্দু অধিকারী? তার কারণ সিএ, এনআরসি, এনপিআর নিয়ে, বিশেষত সিএ নিয়ে আমি যে সত্যি কথাগুলো বলছিলাম, মানে আমাদের দামাল বাংলা যে সত্যি কথাগুলো বলছিল, সেই কথাগুলোকে যাতে আমরা বলতে না পারি, আমার কথা যাতে কেউ না শোনে, এই জন্যে আরএসএস থেকে বেশ কিছু লোককে নামানো হয়েছে। তারা আমি যখনই কোনো কথা বলি সেটা কাউন্টার করে তার উপর মিথ্যাটা চাপিয়ে দেয়, আর মিথ্যাটাই বেশি লোক বিশ্বাস করে। তো সেরকমভাবেই শুভেন্দুও আমার কথাগুলো যাতে লোকে বিশ্বাস না করে, সিপিএমও আমাকে করেছিল এরকম। নন্দীগ্রাম আন্দোলনের সময় আমার নামে গণশক্তিতে বড় একটা ছবি চেপে দিয়ে বলেছিল আমি খুব খারাপ লোক, যাতে লোকে আমাকে মারে, কিন্তু কেউ আমাকে মারেনি। যাই হোক, আজকে আদর্শ এবং নীতিগত লড়াই বামপন্থী বন্ধুরা এবং তৃণমূলের সত্যিকারের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথী, নট ধান্দাবাজ মালগুলো, আদর্শের কারণে বা কংগ্রেসের আদর্শের কারণে আমাদের লড়াই চিরকাল থাকবে। আমার গলা কেটে দিলেও, আমাকে খুন করে দিলেও, আমি আমার নাগরিকত্ব বিষয়ে যে গবেষণা, যেটা আমি আমার ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে আমার গবেষণাপত্র পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন পাঠানো হচ্ছে, আমি বলবো যে বিশ্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানবতাবাদী মানুষ আমি দেখিনি, আমি শুনিনি, খুব কম শুনেছি। আর আজ যারা লেনিনের মূর্তি ভাঙে, তারা এতটাই বোকা, লেনিনের মূর্তি ভেঙে, মাও সেতুংয়ের মূর্তি ভেঙে, বিবেকানন্দের মূর্তি ভেঙে, হরিগুরুচাঁদ ঠাকুরের মূর্তি ভেঙে, কি আমাদের এই যে মূর্তি ভাঙাভাঙি, এই মূর্তি ভেঙে এদের আদর্শকে কখনোই ধ্বংস করা যায় না, বরং এটা থেকে প্রমাণিত হয় যারা ভাঙছে তারা কত দোগলা, কত নোংরা, কত হাবেতে। ফলে এতদিন কোনোদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ছিলেন, জননেত্রীর কাছে পৌঁছানো ছিল আমাদের মতো সাধারণ মানুষদের কাছে খুব কঠিন। সব সময় ঘিরে রাখতো কিছু খারাপ মানুষ, যারা এখন কেটে পড়েছে। এদের মধ্যে সিনেমা আর্টিস্ট বেশি। আজকে আমরা মমতাদির সঙ্গে জোট বেঁধে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করব। আমরণ আমাদের এই লড়াই চলবে। শুভেন্দু যেহেতু এখন মুখ্যমন্ত্রী, তাই তার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আজকে যে 5 জন শপথ নিলেন মন্ত্রী হিসাবে, তার মধ্যে 3 জন অবৈধ অনুপ্রবেশকারী, ভারতের আইনে অবৈধ অনুপ্রবেশকারী। ফলত তা সত্ত্বেও মুখে বলছে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে, অর্থাৎ গরিব অনুপ্রবেশকারীদের, যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে গিয়ে জীবন চলে যায়, অতিষ্ঠ হয়ে যায়, সেই গরিব অনুপ্রবেশকারীদেরকে তাড়ানো, এটাই বুঝি ওদের প্ল্যানিং। কিন্তু আজ যারা শপথ নিয়েছে তাদের 3 জন অনুপ্রবেশকারী। তাই শুভেন্দুকে বলবো
যেহেতু তুমি মুখ্যমন্ত্রী, এখন তোমার আর কোনো বিদ্বেষ থাকার উচিত নয়, নিশ্চয়ই নেই। এইটুকু ভদ্রতা সভ্যতা তোমার আছে, এবং বেসিক্যালি তুমি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু যে ভূমিকা পালন করেছিল তাকে স্যালুট করতে হয়। সেই শুভেন্দুর রূপ নিয়ে যদি সিএএ আইন একবার পড়ে দেখো, বা আমার গবেষণাগুলো যদি একবার পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে বাংলা এবং বাঙালি জাতি কি ভয়াবহ বিপদের মধ্যে আছে।